নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করছি। বিকেলবেলায় যে আমার হাসব্যান্ড তালের শাঁসগুলো ছুলে দিল, আর এখন আমি এটা খাবো। তালের শাঁস খেতে আমার খুব ভাল লাগে। আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন কিনা আমার আজকের দিনটা খুব ক্লান্ত ফিল হচ্ছিল। ওইজন্য একটু ঘুমোতে চাইছিলাম, কিন্তু এই যে আমার মেয়ে তো ঘুমোয় না সারা দুপুর, ওইজন্য আমাকেও জেগে থাকতে হয়। সন্ধ্যাবেলা ওকে ১ কাপ চায়ের কাপে ১ কাপ দুধের সঙ্গে কমপ্লান মিশিয়ে দিয়েছিলাম। তো সেটা খেতেও ১ ঘন্টা লাগাবে। বিকেল থেকে যেহেতু ব্লগটা শুরু করলাম, তাই আজকে রাতে কি রান্না করছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। মুসুর ডাল ফোড়ন দিলাম, আর এদিকে দেখুন আমার মেয়ে ওই তো কমপ্লানটা খেয়ে আ লিখছে। তো চারিদিকে বইপত্র ছিটিয়ে আরও মেঝের মধ্যে গড়াগড়ি দিচ্ছে। আজকে ছোট মাছ করছি রাত্রিবেলা করে। তার কারণ আমার হাসব্যান্ডের এক বন্ধু ওনার পুকুর আছে। তো যখন পুকুরে জাল ফেলে তো মাঝে মাঝে মাছ পাঠিয়ে দেন। তো ছোট মাছও পাঠিয়েছে, আবার বড় মাছও পাঠিয়েছে। তো রাত্রিবেলায় এই ছোট মাছ কটা আলু পেঁয়াজ দিয়ে ভাজা চচ্চড়ি মতন করব। আর এদিকে আমার একরকম গুঁড়ো মসলা শেষ হয়ে গেছে। ওইজন্য একটু গুঁড়ো মসলা বানিয়ে নেওয়ার জন্য ধনে ভেজে নিচ্ছি। এই মসলাটার মধ্যে আমি ধনে আর রাঁধুনি মিশিয়ে এই যে এখানে রাঁধুনি দিয়ে দিলাম। এই দুটো ভালো করে ভেজে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিই। তবে এই দুটো ভাজার ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হয় যাতে খুব বেশি কড়া না হয়ে যায়, আবার কমও না থাকে। পারফেক্ট ভাজা হলে সেন্টটাও কিন্তু একদম খুব সুন্দর হয়। এটা আমি ছোট মাছের চচ্চড়িতে দিই, বড় মাছের ক্ষেত্রেও দিই। তো মাছের তরকারি হলে এই মসলাটা আমি দিই। তো এখানে এই যে অল্প পরিমাণ চামচের মাথায় নিয়ে নিলাম, আমার চচ্চড়িটা হয়ে গেছে। তো এই নামানোর আগে মশলাটা ছড়িয়ে দিলাম, এতে বেশ ভালো একটা ফ্লেভার আসে। তো রাতে আজকে কি রান্না করেছি এক ঝলক দেখিয়ে দিই। ডাল আর চচ্চড়িটা তো এখনই করলাম, আর এই সবজিটা সকালে রান্না করা ছিল। আজকে খুব গরম পড়েছে, সেটা আমার চোখ মুখ দেখেও বুঝতে পারছেন। আর তাছাড়া আমি একটু লো ফিল করছিলাম আজকে। ভাবলাম যে রান্না-বান্না রাতেরটুকু করে ঘরে যাবো। কিন্তু উপায় নেই, কাজ আর শেষ হয় না। দিনেই বলুন আর রাতেই বলুন। তো এই যে নতুন চালের বস্তা এনেছে, তো ভাবলাম চালগুলো বস্তা থেকে বের করে রোপের মধ্যে ঢুকিয়ে রাখি। আসলে আমাদের কাজের কোনো শেষ নেই, মহিলাদের কাজের কোনো শেষ নেই। সকালেও রান্না, রাতেও আমি যাই হোক বেশিরভাগ দিনই এরকম হয় যে রাতেও কিছু না কিছু রান্না করি। আর তার সঙ্গে অন্যান্য এদিক ওদিককার কাজ তো আছেই। কালকে রাতের ভিডিওটা ওখানেই শেষ করেছিলাম। পরের দিন সকালবেলা থেকে নতুন এনার্জি নিয়ে আবার দিন শুরু করলাম। সকালের দিকটা আমি খুব এনার্জেটিক থাকি। আর কি হয় বলুন তো, দুপুর পর থেকে এত গরম, তো এত গরমে আরও বেশি অস্বস্তি বোধ করি। ওইজন্য বিকেলের দিকটা একটু লো ফিল করি। এখানে মানি প্ল্যান্টের পাতাগুলো আমি উপর দিকে আম বেঁধে দিলাম যাতে করে উপর দিকে উঠতে পারে। যেহেতু উপর দিকে গ্রিল আছে, তো বেঁধে দিলে উপর দিকে উঠে যাবে। অনেকে বলেন যে মানি প্ল্যান্টের পাতা নিচের দিকে ঝুলতে হয় না, উপরের দিকে বেঁধে দিতে হয়। কিন্তু আমি না গাছের সঙ্গে কুসংস্কার পছন্দ করি না। গাছ নিজের মতন বাড়বে, আর এই সমস্ত লতানো জাতীয় গাছ, যেগুলো লতা জাতীয় গাছ, সেগুলো বেয়েই তো যায়। সেগুলোর ওপরে কি নিচে কি? তো অনেকে উপর দিকে ওঠাকে, মানি প্ল্যান্টের উপর দিকে ওঠাকে শুভ বলে মানে। কিন্তু আমি গাছের ক্ষেত্রে শুভ অশুভ কিছু মানি না। আমার কাছে গাছ সবকিছুই প্রিয়। মানে সব গাছই আমার কাছে প্রিয়। তো পাতাবাহার গাছগুলোতেও একটু জল স্প্রে করে দিচ্ছি। আর আপনারা খেয়াল করেছেন কিনা, এই যে প্ল্যান্ট রাখার যে র‍্যাকটা আমি নিয়েছি, তো সেটা আমি ব্যালকনিতে এনে রেখেছি। আর এই স্প্রেটা দেখুন, এই স্প্রেটা দিয়ে দুভাবে জল দেওয়া যায়। এই যে এভাবে ঘুরিয়ে দিলে একদম ছড়িয়ে পড়ে, আবার আরেকটু ঘুরিয়ে দিলে একদম তীক্ষ্ণভাবে পড়ে। এখন আমার ব্যালকনির গাছগুলোতেও তো প্রতিদিনই জল দিতে হচ্ছে। এখন আর একদিন গ্যাপে দিই না। প্রতিদিনই দিই। আবার কখনো কোনো গাছে যেগুলো পাতা ভর্তি হয়ে আছে সেগুলো সকালে জল দিলে আবার বিকেলেও দিতে হয়। এই যে এই স্প্রেটাতে এখন সরু করে জল বেরোচ্ছে মুখ দিয়ে। তো এইভাবেও মাঝে মাঝে দিই আমি। আর যদি পুরো পাতাকে স্নান করিয়ে দেওয়ার ব্যাপার থাকে, তখন আবার স্প্রে সিস্টেম যেটা, সেইভাবে দিই। এত খরাতে গাছপালাগুলোকে বাঁচিয়ে রাখা সত্যিই খুব কষ্টের। এখানে আমি বেলকনির কাজ কমপ্লিট করে আবার আরেকটা বেলকনিতে গেলাম। এই বেলকনিটাতে আমার খুব বেশি গাছ থাকে না। কারণ এই বেলকনিটাতে প্রচণ্ড রোদ পায়। তো এখানে আমি আজকে একটু অন্যরকম লুক দেওয়ার চেষ্টা করছি। এই এরিকা পাম গাছটা কিন্তু আমি ডাইনিং রুমে রেখেছিলাম। আপনারা হয়তো এর আগের ভিডিওতে দেখেছেন।
কিন্তু কোনো গাছই সম্পূর্ণভাবে ইনডোর না। আর এরিকা পাম কিন্তু রোদেও ভালো থাকে। তো এই ব্যালকনিতে রাখলে ইনডাইরেক্টলি রোদ পাবে। আর বিশেষ করে যদি আমি কোনো গাছকে ৫ দিন একদম ঘরের ভেতরে রাখি, ইনডোরে রাখি, তাহলে ২ দিন আমি এরকম ব্যালকনি বা যেখানে হালকা রোদ আসে সেখানে রাখি। আর এখানে আবার কাটিং দিয়ে রেখেছিলাম আমি এই যে পর্তুলিকা, আর এখানে কাগজ ফুলও রয়েছে। যেহেতু এই বারান্দাতে রোদ ভালো আসে, ওইজন্য পর্তুলিকা কিন্তু আবার রোদে খুব ভালো হয়। পর্তুলিকা ঘাসফুল ওগুলোকে আমি আবার এখানে এনে রেখেছি। আর ওইখানে পাম গাছটাকে রাখলাম। তো ওখানে একটু ছায়াও আছে, শেডের নিচে আছে। আর আমিও একটু বসে রেস্ট নিয়ে নিলাম। আর তারপরে দেখুন আমি কাজে লেগে পড়েছি। সেটা হচ্ছে আজকে পুরো ঘরটাকে ক্লিন করব। মানে বেডরুমটা তো এর আগে কিছুদিন আগে করেছি, ওইজন্য বেডরুমটা ঢুকবো না। আরেকটা বেডরুম আছে সেটাতেও ঢুকবো না। ডাইনিং প্লাস লিভিং রুমটা আমি আজকে পরিষ্কার করে নেব। কারণ ওই যে কয়েকদিন পর, পর ঝুল জমে, জানেনই তো এটা সব বাড়িরই একটা সমস্যা। তখন কাজ করতে, করতে হাসব্যান্ডের দিকে তাকালাম। তো হাসব্যান্ড বলছিল যে আমি যদি পরিষ্কার করি সেটা নাকি অনেকদিন টেকসই থাকে। মানে ও পরিষ্কার করলে সহজে নোংরা হয় না। কিন্তু ওর পরিষ্কারের মাঝে, মাঝেও যে আমি কতবার করে পরিষ্কার করি সেটা আর বলার মতন না। ও হয়তো বছরে ২ বার আমাকে সাহায্য করে পরিষ্কার করতে। কিন্তু আমি তো কিছুদিন পর, পরই যে বড় একটা লম্বা ডান্ডা নিয়ে শুরু করে দিই ঝুল ঝাড়তে। কিন্তু এটা ওর চোখে পড়ে না। ও মনে করে যে আমি ঝাড়লাম মানে ব্যাস পরিষ্কারই আছে। আসলে সারাদিন বাড়ি থাকেন না তো ওইজন্য বুঝতে পারে না যে ঘরের মেইনটেন্যান্স এর জন্য কত কাজ করতে হয়। আজকে আবার বাড়িতে আছে ওইজন্য দেখছে কাজ করতে, কিন্তু তবুও বেশি সময় বাড়িতে থাকতে পারবে না। যেহেতু আমাদের নিচের ঘরের কাজ হচ্ছে তো মাঝে, মাঝে এদিক ওদিক যেতে হচ্ছে। সোফার পিছন দিকটাও যদিও পরিষ্কারই আছে, তো তবুও আজকে আমি একটু যখন পরিষ্কার করছি ভালো করেই করি, কোনো জায়গা যেন বাদ না থাকে। আমি দেখেছি বাড়িঘর যদি ডিপ ক্লিন করার থাকে তাহলে যদি ভোরবেলা উঠে কাজ শুরু করে দেওয়া যায় তাহলে কিন্তু অতটা চাপ পড়ে না। সময় মতন রান্নাও হয়ে যায় আর ঘরবাড়িগুলোও সময় মতন পরিষ্কার হয়ে যায়। একটু ভোরের দিকে ঘুম থেকে উঠতে হয়। তো আমার যেদিন ক্লিনিংয়ের প্ল্যান থাকে আমি সেদিন একটু সকাল, সকাল ওঠার চেষ্টা করি। এবার চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের ঠাকুরের এরিয়াটুকু বাদ দিয়ে বাকি সমস্ত জায়গাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। এই যে সানসেটটা আছে, সানসেটের উপরে বেশিরভাগই আমার ঠাকুর পুজোর জিনিসপত্র, নিরামিষ বাসনপত্র এইসব কিছুই রাখা আছে। প্যাকেটগুলোর মধ্যেও তাই ভরে রেখেছি যাতে নোংরা ধুলোবালি না পড়ে। আজকের ভিডিওটাতে আমি অন্যরকম কোনো বকবক করলাম না। শুধুমাত্র আমার ক্লিনিং এর কাজগুলোই শেয়ার করলাম। যেহেতু আজকে অনেক কাজ করেছি তাই সবকিছু কাজই অল্প, অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। দরজাগুলোও পরিষ্কার করে নিয়েছি, তবে সবগুলো না। ঠাকুর ঘরটা যেহেতু পরিষ্কার করতে নিলাম ওইজন্য ঠাকুর ঘরের ২ টো দরজা পরিষ্কার করে নেব। কারণ সবগুলো দরজা আবার একদিনে পরিষ্কার করতে গেলে অনেক সময় লেগে যাবে। আর দুপুরের পরে, পুজোর পরে আমার একটু রেস্ট না নিলে হবে না। আমি ঘুমোই না, কিন্তু ওই সময় একটু রেস্টের দরকার। মোবাইলটা একটু হাতে নেব, একটু দেখব কজন ভিডিও দেখলো না দেখলো। বিভিন্ন বন্ধুরা কমেন্ট করে তো তাদের কমেন্টের রিপ্লাইও করতে হয়। আজকে এই যে ব্যালকনিতে দেখলাম যে সুইচ বোর্ডটায় নোংরা পড়েছে আর সেই সঙ্গে এই জানলাটাও পরিষ্কার করে নিচ্ছি। আসলে যখন কোনো কাজ করব ভাবি তখন যেটা চোখে মনে হয় যে না এটা খুবই ধুলো পড়ে আছে, তো তখন আর না করেও থাকতে পারি না। আসলে মাস্ক পরে নিলে সুবিধা হয়। আমার বাড়িতে মাস্ক রাখা আছে ঠিকই, কিন্তু আমার মাস্কে সাফোকেশন হয়। মনে হয় যে দম বন্ধ হয়ে এসছে। করোনার সময়ও আমি খুব কষ্ট করে মাস্ক পরতাম। খুবই অসুবিধা হতো। ওইজন্য ধুলোবালি ক্লিন করার সময়ও একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু পড়ি না। পড়লে আমার একদম দম বন্ধ হয়ে আসে। এখানে আমার পরিষ্কার করতে নিয়ে হাতে একটু লেগে গেল, চামড়াটা একটু ছুলেও গেছে। এরকম কাজ করতে নিলে তো কত জায়গায় লাগে। যেমন মাছ ভাজতে নিলে মাছের তেল গায়ে কোথাও না কোথাও ছিটে আসবে। ঘরের কাজ করতে নিলে কোথাও না কোথাও ব্যথা লাগবে, এগুলো স্বাভাবিক। কিন্তু যদি কোনো জায়গায় রক্ত বেরিয়ে যায়, কেটে যায়, তাহলে আমি সঙ্গে, সঙ্গে অ্যালোভেরার ডোকাটা ছিঁড়ে ওখানটায় লাগিয়ে নিই। তাহলে আর ওষুধ লাগাতে হয় না। ওতে রক্ত পড়াও বন্ধ হয়ে যায় আর ব্যথাও কিন্তু কমে যায়। অ্যালোভেরা একটা খুব ভালো ওষুধই। আর এখানে এই যে কাঁচের বাটি যেটাতে আমি লবণ রাখতাম সেটা আমার মেয়ের হাত থেকে পড়ে ভেঙে গেছে। তো ওটাকে সরিয়ে দিলাম।
এখন পুরো ঘরগুলো ঝাড় দিয়ে নেব। তবে হ্যাঁ, একটা জিনিসের সুবিধা হয়েছে যেটা আমি কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমি হেল্পার নেওয়ার জন্য চেষ্টা করছি, খোঁজ করছিলাম। তো আমি ঘর মোছার জন্য একজন লোক পেয়ে গেছি। কারণ আমার এমনিতে খুবই অসুবিধা হচ্ছিল যেহেতু আমার ব্যাক পেইনের সমস্যা রয়েছে। ওইজন্য ঘর মোছা নিজে প্রতিদিন তো সম্ভব হয়ে ওঠে না। যেদিন ইচ্ছে হতো সেদিন করতাম। তো হাসব্যান্ডও বলল যে, "তুমি নিচ্ছ না কেন? নিয়ে নাও।" ওই চাপ দেয় হেল্পার নেওয়ার জন্য কিন্তু আমি নিতাম না। তো যাই হোক এখন ঘর মোছার জন্য একজন হেল্পার পেয়ে গেছি। তো কাজের ক্ষেত্রে আমার এখন একটু সুবিধেই হবে। আজকে আবার প্রতিদিনের মতনই যেরকম কাপড়-চোপড় আমার থাকে সেগুলোও ভিজিয়ে দেব। আর পাপোশটা কেচে দিচ্ছি একটা পাপোশ। কারণ পাপোশ কিন্তু নিয়মিত কাচতেই হয়। ওইজন্য আমি একদিনে তো সব পাপোশ ভিজাই না। ওই ১ টা ২ টো করে ওরকমভাবে কেচে দিই, শুকিয়ে যায়। তারপরে আবার অল্টারনেট করে কাচি। কারণ পাপোশটা পরিষ্কার থাকলে আপনার বাড়ি-ঘর পরিষ্কার থাকবে। এখন জামাকাপড়গুলো ভিজিয়ে নিয়ে স্নান-দান করে পরবর্তী যে সমস্ত কাজ পুজো, ছাদে যাওয়া তো সবকিছুই করব কিন্তু বাকিগুলো আজকে আর শেয়ার করলাম না। যাই হোক আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।